নমস্কার, আমার চ্যানেলে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 9-এর একটা টপিক নিয়ে আলোচনা করব। এতদিন আমরা ক্লাস 9-এর প্রিভিয়াস যে ক্লাসগুলো করেছি সেই ক্লাসগুলোতে আমরা প্ল্যান্ট টিস্যু নিয়ে আলোচনা করেছি, উদ্ভিদ কলা। তো আজকে আমরা অ্যানিমাল টিস্যু বা প্রাণী কলা নিয়ে আলোচনা করব। দেখো, মানে উদ্ভিদের তুলনায় প্রাণীদের কিন্তু দেহে প্রচুর কাজ হয়, তাই না? প্রত্যেকটা আমাদের দেহে প্রচুর তন্ত্র আছে যেগুলো আলাদা আলাদা কাজ করে। তাহলে সেই তন্ত্রগুলো কয়েকটা অর্গ্যান নিয়ে গঠিত, অঙ্গ নিয়ে গঠিত, তাই না? আর সেই অঙ্গগুলো কিন্তু কিছু পরিমাণ টিস্যু বা কলা নিয়ে গঠিত, এটা আমরা জানি। তাহলে আমাদের দেহে যেমন প্রচুর তন্ত্র, ঠিক সেরকম প্রচুর ধরনের কাজ হবে। তাই সেই প্রচুর ধরনের কাজকে সম্পাদিত করার জন্য কিন্তু অনেক রকমের কলাও আছে। তাহলে প্রথমেই আমরা সেই অনেক রকমের কলার মধ্যে কাজের ভিত্তিতে আমরা সেই কলাগুলোকে প্রধান 4টে ভাগে ভাগ করব। কিভাবে আমরা একটু দেখে নিই, চলো। দেখো, একটা হিউম্যান বডিতে যদি আমরা সমস্ত রকমের কাজগুলো দেখি, এই সমস্ত রকমের কাজগুলোকে আমরা প্রধান 4টে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রোটেকশন, একটা হচ্ছে কানেকশন, একটা হচ্ছে মুভমেন্ট বা লোকোমোশন বলতে পারি, আর একটা হচ্ছে ট্রান্সমিশন অফ সিগন্যালস, তাই না? যে স্নায়বিক যে উদ্দীপনা সেটাকে ট্রান্সফার করা, তাই না? তাহলে এই 4টে প্রধান কাজের উপর ভিত্তিতে আমরা কিন্তু যে টিস্যুগুলো আছে অ্যানিমাল বডিতে, সেই অ্যানিমাল টিস্যুগুলোকে আমরা 4টে প্রধান ভাগে ভাগ করতে পারি। দেখে নাও, তাহলে প্রোটেকশনের জন্য, আত্মরক্ষার জন্য যে কলাটা দায়ী সেই কলাটাকে বলা হয় এপিথেলিয়াল টিস্যু। এপিথেলিয়াল টিস্যু, এটা হচ্ছে নাম্বার 1। কানেকশন অর্থাৎ যোগাযোগের জন্য যে টিস্যুটা দায়ী সেটা হচ্ছে অবশ্যই কানেকটিভ টিস্যু, তাই না? আর মুভমেন্ট অর লোকোমোশন অর্থাৎ চলন এবং গমনের জন্য আমাদের যে টিস্যুটা দায়ী সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি মাসকিউলার টিস্যু, তাই না? সেটাকে আমরা বলি পেশি কলা বা মাসকিউলার টিস্যু। আর ট্রান্সমিশন অফ সিগন্যাল অর্থাৎ যে স্নায়বিক উদ্দীপনা, সেই উদ্দীপনা ট্রান্সমিশন করার জন্য আমরা জানি আমাদের দেহে কি আছে? আমাদের দেহে আছে স্নায়ু, তাই না? তাহলে সেই 4 নম্বর টিস্যুটা কি? 4 নম্বর টিস্যুটা হচ্ছে নিউরাল টিস্যু। তাহলে কিন্তু এই প্রধান 4টে কাজের ভিত্তিতে আমরা প্রাণী কলাকে এই 4টে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রোটেকশনের জন্য হচ্ছে এপিথেলিয়াল টিস্যু, কানেকশনের জন্য হচ্ছে কানেকটিভ টিস্যু, আর মুভমেন্ট অর লোকোমোশনের জন্য হচ্ছে কি? মাসকিউলার টিস্যু, আর ট্রান্সমিশন অফ সিগন্যালস অর্থাৎ উদ্দীপনা পরিবহনের জন্য হচ্ছে কি? নিউরাল টিস্যু। তাহলে এই 4টে প্রাণী কলা আমাদের দেহে দেখতে পাই এই 4টে কাজের ভিত্তিতে। আজকে আমরা মেইনলি যে কলাটা নিয়ে পড়বো সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। আমরা এপিথেলিয়াল টিস্যু বা আবরণী কলা নিয়ে আজকে আলোচনা করব। খুব ইজিলি আমরা আলোচনা করব এবং কাজের উপর ভিত্তিতে এবং তাদের গঠনের উপর ভিত্তিতে আমরা টোটাল এই এপিথেলিয়াল টিস্যুটাকে একদম গল্পের ছলে আলোচনা করতে করতে যাব। দেখো, এপিথেলিয়াল টিস্যু যদি আমরা টার্মটাকে ভাঙি তাহলে আমরা কি পাবো? এপি। এপি কথাটা আমি আগেও বলেছি, নাম হচ্ছে অ্যাবাভ বা উপরে, তাই না? তার মানে যে কলাটা বা যে টিস্যুটা আমাদের বডির একদম বাইরে অবস্থান করবে বা একদম ওপরে, আমাদের বডির একদম ওপরে অবস্থান করবে যে টিস্যুটা, সেই টিস্যুটাকে বলা হবে এপিথেলিয়াল টিস্যু। তার মানে এই যে টিস্যুটা, এই টিস্যুটা কোথায় থাকবে? এই টিস্যুটা আমাদের যে বডি, সেই বডির একদম ওপরে থাকবে, অর্থাৎ স্কিন, তাই না? তাহলে এই টিস্যুটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। শুধুমাত্র কি স্কিনে থাকবে তা তো নয়, আমাদের দেহে যে যতগুলো অর্গ্যান আছে সেই অর্গ্যানের যেই লাইনিং, যে বাইরের যে আবরণ, সেটাও কিন্তু হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। যে টিস্যুগুলো একটা অর্গ্যানকে আর একটা অর্গ্যানের থেকে আলাদা করছে। সাপোজ ধরো এটা হচ্ছে আমাদের স্টমাক, এর পাশেই রয়েছে কি? এর নিচেই রয়েছে আমাদের কি, যেটাকে আমরা বলি প্যানক্রিয়াস বা অগ্নাশয়। তার মানে এই যে স্টোমাকের যে এপিথেলিয়াল লেয়ারটা, এই স্টোমাকের এপিথেলিয়াল লেয়ারটা প্যানক্রিয়াসের এপিথেলিয়াল লেয়ারটা থেকে আলাদা থাকবে, তাই না? তার মানে প্যানক্রিয়াসের এপিথেলিয়াল টিস্যুর লেয়ার এটা, আর
স্টোমাকের এপিথেলিয়াল টিস্যু লেয়ারিংটা দুটো অর্গানকে আলাদা রাখতে সাহায্য করে। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে এপিথেলিয়াল টিস্যু, এই এপিথেলিয়াল টিস্যু যেরকম আমাদের দেহের একদম বাইরে বা উপরে অবস্থান করছে স্কিন রূপে, ঠিক সেরকম আমাদের দেহের অভ্যন্তরে যে বিভিন্ন অর্গান বা অঙ্গগুলো আছে তাদের বাইরেও একটা লেয়ারিং তৈরি করছে, যাতে প্রত্যেকটা অর্গানের থেকে আলাদা থাকে। তাহলে এইটাই হচ্ছে এপিথেলিয়াল টিস্যুর মানে প্রধান বৈশিষ্ট্য বা প্রধান কাজ। একটা হচ্ছে ওই যে কি বললাম, রক্ষা, প্রোটেকশন। স্কিনটা বাইরের বিভিন্ন রকম জিনিসপত্র থেকে আমাদের দেহটাকে রক্ষা করে। এটা আমাদের প্রাইমারি, যেটাকে আমরা বলি কি ডিফেন্স, এটা হচ্ছে প্রাইমারি ডিফেন্স আমাদের। আর ভেতরে যে ইন্টারনাল অর্গানের বাইরের যে লেয়ারিংটা এপিথেলিয়াল টিস্যু, সেটা কিন্তু বিভিন্ন আঘাত থেকে আমাদের অর্গানগুলোকে রক্ষা করে। তাহলে প্রথমেই বলেছিলাম প্রোটেকশনের ভিত্তিতে হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। ঠিক আছে, বেশ। এপিথেলিয়াল টিস্যু করতে গেলে আমাদের আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন বা ভিত্তি পর্দা। কি জিনিস দেখবে, ওই যে এপিথেলিয়াল লেয়ারিং বা টিস্যুর যে কোষগুলো, সেই কোষগুলো কিন্তু হাওয়াতেই থাকে না, তাই না? ওরা একটা পার্টিকুলার মেমব্রেনের উপর সারিবদ্ধভাবে সজ্জিত থাকে এবং একটা স্ট্রেট লাইনে, একটা কন্টিনিউয়াস মেথডে কিন্তু এরা অবস্থান করে, তাই তো? তার মানে যে পর্দাটার উপরে এই যে এপিথেলিয়াল কোষের যে টিস্যুগুলো, এই টিস্যুগুলো অবস্থান করছে, সেই পর্দাটাকে বলা হয় বেসমেন্ট মেমব্রেন। ঠিক আছে, তার মানে যে পর্দাটার উপরে এপিথেলিয়াল টিস্যুর যে কোষগুলো, সেই কোষগুলো পরপর অবস্থান করে এবং স্ট্রেট লাইনে অবস্থান করে। দেখো, এই যে স্ট্রেট, এই যে ফ্ল্যাট যে সারফেসটা, এই সারফেসটার উপরে যখন কোষগুলো বসাবো, সেটা একটা স্ট্রেট লাইনে বসবে, তাই না? এবং কন্টিনিউয়াস ওয়েতে বসে থাকবে। তাহলে এই যেটার উপরে এই কোষগুলো বসে আছে, এটাকেই বলা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। ঠিক আছে, বেশ। এইবারে আমরা একটা এপিথেলিয়াল টিস্যুর একটা ওভারঅল যে বৈশিষ্ট্যগুলো, সেটা একবার দেখব, যেটা মেইন বৈশিষ্ট্যের মধ্যে একটা কি, সেটা হচ্ছে এই যে এপিথেলিয়াল টিস্যুর যে কোষগুলো, তার প্রত্যেকটা কোষ, প্রত্যেকটা নিউক্লিয়াস দেখেছি আমি, এই প্রত্যেকটা কোষ কিন্তু খুব টাইটলি প্যাকড ভাবে অবস্থান করবে। এই কোষগুলো অত্যন্ত টাইটলি বা ঘন সন্নিবিষ্টভাবে অবস্থান করবে। তার জন্য কি হবে, তার জন্য দেখো ইন্টারসেলুলার যে স্পেসগুলো, সেই স্পেসগুলো কিন্তু খুবই কম। ঠিক আছে, আর এই স্পেসগুলো যখন কম হবে, দুটো কোষের মধ্যে এই যে অ্যাটাচমেন্ট, তাই না? দুটো কোষ একে অপরের সাথে যে অ্যাটাচমেন্ট, যার সাহায্যে অ্যাটাচ হয়ে থাকে, সেটাকে বলা হয় সিমেন্টিং মেটেরিয়াল। দেখো আমি লিখেছি এখানে, এটাকে বলা হয় সিমেন্টিং মেটেরিয়াল। তাহলে যখন ইন্টারসেলুলার স্পেস, তাই না, যে কোষান্তর যে মানে স্থান, সেটা যখন কম থাকবে, তার মানে ইন্টারসেলুলার যে মেটেরিয়ালটা, সেটাও লেস হবে। তাহলে যখন লেস হবে, তাহলে দেখো এখানে ছোট্ট 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 আমাদের কি হয়ে যাবে, একটা ছিদ্রের সৃষ্টি হবে না? প্রত্যেকটা কোষের ধারে ধারে ছোট্ট ছোট্ট, বড় কিন্তু নয়। যদি বড় হতো তাহলে কোষান্তর স্থানটা বড় হতো, তাই না? যেহেতু কোষান্তর স্থানটা কম, তার মানে ছোট্ট ছোট্ট আমরা একটা কি পাবো, আমরা ছোট্ট ছোট্ট ছিদ্র পাবো। এই ছিদ্রে মানে ছিদ্রযুক্ত হওয়ার জন্য এই এপিথেলিয়াল টিস্যুটা কিন্তু পারমিয়েবল হয়, অর্থাৎ ভেদ্য হয়। অনেকটা কিসের মতো, অনেকটা ওই দেখবে ছাঁকনি বা চালুনির মতো। ঠিক আছে, আমরা আটাটাকে উপরে দিই, মিহি যে আটাটা, সেটা মানে চালুনি দিয়ে নিচে পড়ে যায়। মোটা আটাগুলো বা যেগুলো মেনলি মানে ভালো নয়, সেই মেটেরিয়ালগুলো চালুনির উপরেই থেকে যায়। তার মানে ওই ঠিক অনেকটা ওই ফুটো 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 একটা চালুনির মতো স্ট্রাকচারের সৃষ্টি করে, যেটা হচ্ছে পারমিয়েবল বা ভেদ্য। এবার এই ভেদ্যতাটা কি সমস্ত এপিথেলিয়াল টিস্যুতে একই? তা কিন্তু নয়। এটা ডিপেন্ড করে অর্গানটা বা যেই অঙ্গের বাইরে ওই এপিথেলিয়াল টিস্যুটা রয়েছে, সেই অর্গানটার চাহিদার উপর ডিপেন্ড করে। কিন্তু যদি অর্গানটা চাই যে আমি যদি অর্গানটার ভিতরে বড় মেটেরিয়াল, একটু সাইজে বড় মেটেরিয়াল যদি ঢোকে, তাহলে কি হবে, তাহলে অবশ্যই এই ছিদ্রগুলো একটু বড় হবে। যদি ওই অর্গানটার ভিতরে খুব ছোট জিনিসকে মানে পার হওয়ার অনুমতি যদি থাকে, খুব ছোট যদি কোষ, সেগুলো যদি পার হতে পারে, তখন কিন্তু এই কোষান্তর স্থানটা কিন্তু ছোট হবে। তাহলে এই যে পারমিয়েবিলিটি, এটা কিন্তু ডিপেন্ড করছে কার উপরে, এটা কিন্তু ডিপেন্ড করছে অর্গানের চাহিদার উপরে। অর্গানটা যেরকম জিনিসকে পারমিশন দেবে পাস করার, পারমিয়েবিলিটি কিন্তু বা কোষান্তর স্থান কিন্তু সেরকম সাইজের হবে।
ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কিন্তু একটা এপিথেলিয়াল যে টিস্যু, সেই এপিথেলিয়াল টিস্যুর কিছু নরমাল ক্যারেক্টারিস্টিক। এইবারে আমরা দেখব কাজের উপর ভিত্তি করে আমরা এপিথেলিয়াল টিস্যুকে প্রধান 4টে ভাগে ভাগ করব, এবং কি দেখব কাজের উপর ডিপেন্ড করে কিন্তু ওই যে এপিথেলিয়াল বা বেসমেন্ট মেমব্রেনের উপরে যে এপিথেলিয়াল সেলগুলো ছিল, সেই সেলগুলোর স্ট্রাকচারটাও কিন্তু বদলে বদলে যাবে, এবং সেই হিসাবে কিন্তু আমরা ওই যে এপিথেলিয়াল টিস্যু তার নামকরণ করব। দেখো এবারে আমরা এপিথেলিয়াম টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু যেটা দেখলাম, তাদের কাজের উপর ভিত্তি করে যে এপিথেলিয়াল সেলগুলো ছিল, বেসমেন্ট মেমব্রেনের উপরে যে সেলগুলো আমরা দেখেছিলাম, এপিথেলিয়াল যে সেলগুলো দেখেছিলাম, তাদের স্ট্রাকচারটা পরিবর্তিত হতে দেখব, এবং সেই স্ট্রাকচার এবং কাজের ওপর ভিত্তি করে আমরা এপিথেলিয়াল যে টিস্যুটা আছে এটাকে আমরা 4টে ডিফারেন্ট ভাগে ভাগ করব, এবং সেটাকে আরো ফার্দার কি করে মডিফাই হচ্ছে সেটা আমরা দেখব। দেখো প্রথমেই আমরা এপিথেলিয়াল টিস্যুকে 4টে কাজের ভিত্তিতে আমরা বেসমেন্ট মেমব্রেনের উপরে যে সেলগুলো ছিল সেই সেলগুলো স্ট্রাকচার ওয়াইজ আমরা ভাগ করব। তাহলে প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে ফিল্ট্রেশন, তাই না? কোনো কিছুকে ফিল্টার করতে হবে। তাহলে ভাবো কোনো কিছুকে যদি ফিল্টার করতে হয় তাহলে আমাদের কি রকম একটা স্ট্রাকচার লাগবে? আমাদের যে স্ট্রাকচারটা লাগবে সেটা হচ্ছে ফ্ল্যাট সারফেস লাগবে, তাই না? তার মানে এই যে বেসমেন্ট মেমব্রেনের উপরে যে এপিথেলিয়াল সেলগুলো থাকবে ফিল্ট্রেশনের জন্য, সেগুলো হবে অনেকটা ফ্ল্যাট। তার মানে অনেকটা আমার কি রকম হবে? একটা এরকম এরকম হবে, ফ্ল্যাট, তাই না? ফ্ল্যাট হবে। এই ধরনের যখন এপিথেলিয়াল টিস্যুটা ফ্ল্যাট টাইপের কোষ দিয়ে গঠিত হবে তখন সেটাকে বলা হয় সিম্পল স্কোয়ামোজাল স্কোয়ামাস এপিথেলিয়াম। তাহলে ফার্স্ট টাইপটা হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। কি রকম হয়? এটা দেখতে হচ্ছে অনেকটা ফ্ল্যাট সারফেস, তাহলে এই যে কোষগুলো হবে এই কোষগুলো অনেকটা ফ্ল্যাট হবে। এই ধরনের কোষকে বলা হয় অ্যামিবয়েড সেল। কি বলা হয়? অ্যামিবয়েড সেল। অর্থাৎ এই যে কোষগুলো, এই কোষগুলো দেখতে অনেকটা অ্যামিবার মতো হয়। তোমরা পড়েছো অ্যামিবা ইরেগুলার একটা সেল হয়, তাই না? তার মানে ভাবো, তাহলে দেখো এইগুলো হচ্ছে অ্যামিবয়েড সেল, এবং এই অ্যামিবয়েড সেলগুলো যেহেতু অনিয়তকার তার জন্য আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এই কোষগুলোর মাঝখানে মাঝখানে কিন্তু অনেকটা পোর, তাই না? অনেকটা ছিদ্রের সৃষ্টি হয়েছে, তাই না? তাহলে ভাবো একটা সারফেসের উপরে যদি এরকম অ্যামিবয়েড সেল পর পর সজ্জিত থাকে তাহলে যে বেডটা তৈরি হবে বা যে স্ট্রাকচারটা তৈরি হবে, যে আবরণটা সৃষ্টি হবে সেটা কি রকম হবে? একটা পোরাস হবে, ছিদ্রযুক্ত হবে। এই ছিদ্রযুক্ত, এইভাবে ছিদ্রযুক্ত যে বেডটা তৈরি হলো বা যে আবরণটা সৃষ্টি হলো সেটা কি কাজ করবে? সেটা ফিল্ট্রেশনের কাজ করবে। তখন এই আবরণটাকে বলা হচ্ছে ফিল্ট্রেশন বেড। তাহলে এটাকে বলা হচ্ছে ফিল্ট্রেশন বেড। কে তৈরি করলো? সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম তৈরি করলো। বেশ, এবারে চিন্তা করো তো যে এই ধরনের যে মানে লেয়ারিং গুলো একদম থিন লেয়ারিং, ফ্ল্যাট লেয়ারিং আমরা কোথায় পেতে পারি? আমরা যেখানে যেখানে পাবো, এটা মুছে দিচ্ছি একটুখানি, যেখানে যেখানে পাবো সেগুলো হচ্ছে নাম্বার 1 কোথায় পাবো বলতো? একটা যে ব্লাড যে আমাদের ক্যাপিলারি গুলো থাকবে বা যে ব্লাড যে আমাদের ভেসেল গুলো থাকবে, তাই না? সেই ব্লাড ভেসেলের লাইনিং আমরা পাবো, সেই ব্লাড ভেসেলের লাইনিং আমরা পাবো এরকম রকম স্ট্রাকচারে। তার মানে এখানে কি ছিদ্রের সৃষ্টি হয়েছে, তাই না? সেই ব্লাড ভেসেলের লাইনিং আমরা পাবো। আমরা কোথায় পাবো? আমরা যে আমাদের ফুসফুসের যে অ্যালভিওলাই, তাই না? সেই অ্যালভিওলাইতে আমরা এই লেয়ারিং গুলো পাবো। আর আমরা কোথায় পাবো? আর আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের স্কিন বা ত্বকে পাবো, তাই না? কিন্তু ভাবো তো আমাদের স্কিনে কি একদম পাতলা ওই ছিদ্রযুক্ত আবরণ থাকলেই হবে? অত পাতলা তা তো নয়। তাহলে স্কিনের ক্ষেত্রে কি হয়? স্কিনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমরা একটু আগে কি দেখলাম যে একটা বেসমেন্ট মেমব্রেনের উপরে পাতলা একটা সেল লেয়ারিং যেটা ছিল সেটা ছিল সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম।
কিন্তু সেটা সমস্ত আমরা ব্লাড ক্যাপিলারি বা ব্লাড ভেসেলে পাবো, আমরা যে অ্যালভিওলার ক্যাপিলারি আমরা সেখানে পাবো। কিন্তু স্কিনের ক্ষেত্রে এই যে সিম্পল স্কোয়ামাস যে এপিথেলিয়াম, এইরকম ফ্ল্যাট লেয়ারিংই থাকবে, কিন্তু একটু মডিফাই হয়ে যায়। সেক্ষেত্রে কি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এখানে আমরা এই রকম যে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়ামের যে সিঙ্গেল লেয়ারটা দেখেছিলাম, সেই সিঙ্গেল লেয়ারটা কিন্তু থাকে না, সেখানে অনেক কটা এরকম লেয়ার এরকম স্তরে স্তরে সজ্জিত হয়ে আমাদের স্কিনের লেয়ারিংটা তৈরি করে। তার মানে এক্ষেত্রে দেখো এটা কিন্তু একটা ফ্ল্যাট সেলেরি লেয়ার, কিন্তু মডিফাইড, অর্থাৎ মডিফাইড একটা স্কোয়ামাস এপিথেলিয়ামের লেয়ার কিন্তু আমরা পাচ্ছি, তাই না? তাহলে এটা কে গঠন করছে? এটা গঠন করছে স্কিন। তাই সেক্ষেত্রে এই ধরনের এপিথেলিয়ামকে বলা হয় স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম। কি বলা হয়? বলা হয় স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সেই মডিফাইড সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়ামের ক্ষেত্রে আমরা সিঙ্গেল একটা লেয়ার পেয়েছিলাম কোষের, যেগুলো ব্লাড ভেসেলের লাইনিং, যেগুলো অ্যালভিওলারের লাইনিং তৈরি করছিল। কিন্তু স্কিনের ক্ষেত্রে আমরা স্কোয়ামাস এপিথেলিয়ামই পাবো, কিন্তু কিরকম পাবো? আমরা যেটা পাবো সেটা হচ্ছে সিঙ্গেল লেয়ার নয়, ওইরকম অনেক কটা স্কোয়ামাস এপিথেলিয়ামের লেয়ার পর পর সজ্জিত হয়ে একটা মাল্টি লেয়ারিং স্ট্রাকচার তৈরি করবে, যেটাকে বলা হচ্ছে স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম বা স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। সেটা হচ্ছে আমাদের স্কিনটা। তাহলে দুটো টাইপের কিন্তু আমরা স্কোয়ামাস এপিথেলিয়াম পেলাম, একটা হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, একটা হচ্ছে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। দেখো, তাহলে এটা হয়ে গেল আমাদের ফার্স্ট যে এটা ছিল সেটা। এবারে সেকেন্ডটার ক্ষেত্রে আমরা কি দেখব? সেকেন্ডটা হচ্ছে, দেখো আমরা লিখেছি এখানে অ্যাবজর্পশন বা সিক্রিশন। দেখো, এটা বোঝার জন্য কি করব? দেখো, শোষণ করতে হবে। তো শোষণ করতে গেলে কিন্তু আমাদের যে তলটা লাগবে, সেই তলটাকে অনেকটা বড় হতে হবে। কিরকম? সাপোজ ধরো এই দুটো জায়গার মধ্যে আমি এই দুটো রেখা আঁকলাম, একটা সরল রেখা এঁকেছি, একটা বক্ররেখা এঁকেছি। দুটো কিন্তু দেখো লেন্থ কিন্তু আমি দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কিন্তু আমি সেম নিয়েছি। কিন্তু যদি দুটো বিন্দুকে আমি একটা সরল রেখা দিয়ে যুক্ত করি, তাহলে কিন্তু এই যে লেন্থটা তৈরি হবে, এই লেন্থটা কিন্তু এর সরল রেখাটা যেহেতু বক্ররেখাতে গেছে, বেঁকে বেঁকে গেছে, তাহলে এর টোটাল লেন্থ আর এর টোটাল লেন্থ কি একই হবে? নিশ্চয়ই হবে না। তাহলে সেক্ষেত্রে যদি অ্যাবজর্পশনের জন্য আমাকে একটা সেল লেয়ারিং নিতে হয়, তাহলে সেটাকে কি হতে হবে? সেটাকে অনেকটা ওই আঁকা বাঁকা হতে হবে। তার জন্য এক্ষেত্রে আমরা বেসমেন্ট মেমব্রেনের উপরে যে সেলগুলো পাবো, সেই সেলগুলো স্ট্রাকচারটা অনেকটা পিলার লাইক হবে। কিসের জন্য? কারণ আমাদের অ্যাবজর্পশনের যে তলটা, সেই তলটাকে বাড়াতে হবে, তাই না? অ্যাবজর্পশন বা সিক্রিশনের জন্য তাহলে তলটাকে বাড়ানোর জন্য এখানকার যে এপিথেলিয়াল সেলগুলো আমরা পাচ্ছিলাম, সেই সেলগুলো কিন্তু যেহেতু ফিল্ট্রেশনের জন্য ফ্ল্যাট হয়ে গেছিল, কিন্তু এক্ষেত্রে সেটা ফ্ল্যাট হলে চলবে না, আমাকে তলটা বাড়াতে হবে। তার জন্য কিন্তু আমরা এখানে পিলার লাইক স্ট্রাকচার সেল পেলাম। কিরকম পেলাম? এখানে আমরা পিলার লাইক সেল পাচ্ছি, যেগুলো কি করলো? যেগুলো আমাদের অ্যাবজর্পশন বা সিক্রিশনের জন্য কিন্তু তলটাকে ইনক্রিজ করলো। তাহলে দেখতে যেহেতু পিলার লাইক স্ট্রাকচার, এই এপিথেলিয়ামটার নাম তখন হয়ে যায় কলামনার এপিথেলিয়াম। তাহলে অ্যাবজর্পশন বা সিক্রিশনের জন্য আমরা যে এপিথেলিয়ামটা পাই সেটা হচ্ছে পিলার লাইক স্ট্রাকচার। কিসের জন্য পিলার লাইক? কারণ অ্যাবজর্পশন বা সিক্রিশনের তলটাকে বাড়ানোর জন্য। আর সেই এপিথেলিয়ামটার নাম হয়ে যায় কলামনার এপিথেলিয়াম। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যাবজর্পশন বা সিক্রিশনের জন্য কি রকম? কলামনার এপিথেলিয়াম। ওকে, বেশ। এখানেও কিন্তু আমরা একটা মডিফাইড পাবো। কি রকম মডিফাইড? কোন দেখো এখানে আমি একটা এপিথেলিয়ামের স্ট্রাকচারটা আঁকছি, ধরো এটা হচ্ছে সেই একটা পিলার লাইক স্ট্রাকচার, কলামনার এপিথেলিয়াম একটা সেল। কোন জায়গাতে আমরা এই যে সেলটা পাবো, এই সেলটার গায়ে কিন্তু বা মাথার উপরে কিন্তু কখনো কখনো সিলিয়া দেখতে পাওয়া যায়। কি দেখতে পাওয়া যাচ্ছে? সিলিয়া দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে তখন যেহেতু সিলিয়া অবস্থান করছে মাথার উপরে, তখন কিন্তু আমরা এটাকে আর শুধুমাত্র কলামনার এপিথেলিয়াম বলবো না, তখন আমরা কি বলবো? তখন আমরা বলবো সিলিয়েটেড
কলামনার সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম টিস্যু। বুঝতে পারলাম? তাহলে যখন কলামনার যে এপিথেলিয়াম, সেই কলামনার এপিথেলিয়ামের সঙ্গে যখন সিলিয়া যুক্ত হয়ে যাবে, তখন সেই টিস্যুটার নাম হয়ে যাবে সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম টিস্যু। ঠিক আছে? আমরা কোথায় দেখতে পাই বা কি কারণে একটা সিলিয়া থাকতে পারে? আমাদের দেহে তো এমন কিছু কিছু কোষ আছে যেগুলো মোটাইল নয়, সেগুলো চলাফেরা বা ফ্রিলি মুভ করতে পারে না। সেইগুলোকে মোটাইলের মানে সেইগুলোকে বা সেই স্থির কোষগুলোকে মোটাইল বা মুভ করার জন্য কিন্তু এই সিলিয়াগুলো অবস্থান করে। কোথায় অবস্থান করবে? তোমরা আমাদের স্ত্রী দেহে যে ফ্যালোপিয়ান টিউব থাকে তার কথা চিন্তা করো। সেই ফ্যালোপিয়ান টিউবটা কিরকম দেখতে হয়? একটা ফ্যালোপিয়ান টিউব দেখতে হচ্ছে অনেকটা এরকম টাইপের। এখানে সেই ডিম্ব, এখানে ওভারি গুলো থাকে। এই ওভারি থেকে যখন ওভামটা নির্গত হয়ে ফ্যালোপিয়ান টিউবে এলো, ওকে যেতে হবে এত দূর অবধি, কিন্তু এতটা রাস্তা হয়তো ও তো মোটাইল নয়, ও তো একা একা যেতে পারবে না। তাহলে এই যে ফ্যালোপিয়ান টিউবের গায়ে যে কলামনার এপিথেলিয়াম গুলো আছে সেগুলো সিলিয়েটেড হয়, এবং সেই সিলিয়াগুলো আস্তে আস্তে সেই ওভামটাকে ঠেলতে 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 এই জায়গাটাতে নিয়ে এলো। কি করে নিয়ে এলো? ওই সিলিয়াগুলোর সাহায্যে ঠেলতে 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 এই পার্টিকুলার জায়গাটাতে নিয়ে এলো, তাই না? তাহলে সিলিয়েটেড যে কলামনার এপিথেলিয়াম, সেই সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম গুলো কিন্তু কোনো নন মোটাইল সেলকে ফরওয়ার্ড মুভমেন্ট করতে সাহায্য করে। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা সেই সিলিয়া যুক্ত এপিথেলিয়ামটাকে কি বলবো? সিলিয়া যুক্ত আমরা এপিথেলিয়ামটাকে বলবো সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। এটাও কিন্তু একটা মডিফাইড কলামনার এপিথেলিয়াম। তাহলে অলরেডি আমরা চারটে এপিথেলিয়াম পড়ে নিলাম। একটা হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, একটা হচ্ছে স্ট্র্যাটিফাইড কলামনার স্কোয়ামাস এপিথেলিয়াম, একটা হচ্ছে কলামনার এপিথেলিয়াম, আর একটা হচ্ছে সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। ঠিক আছে? হয়ে গেল। এইবারে ভাবো, তাহলে আমাদের ফিল্ট্রেশন হয়ে গেল, মুছে দিলাম। আমাদের অ্যাবসর্পশন আর সিক্রিশন হয়ে গেল, মুছে দিলাম। বাকি কে পড়ে রইল? বাকি পড়ে রইল, দেখো নেক্সট যে পয়েন্টটা আসবে সেটা হচ্ছে স্ট্রেংথ। তাহলে কোনো একটা মানে অর্গানকে যদি স্ট্রেংথ দিতে হয়, সেক্ষেত্রে বেসমেন্ট মেমব্রেনের উপরে কি রকম কোষগুলো দরকার পড়বে? একদম ফ্ল্যাট হলেও চলবে না, পারবে না প্রেসার নিতে। একদম লম্বা হলেও চলবে না, একদম লম্বা গাছ প্রেসার দিলে কিন্তু খুব তাড়াতাড়ি ভেঙে যাওয়া বা মানে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তাহলে এখন যেই কোষগুলো হতে হবে বেসমেন্ট মেমব্রেনের উপরে, সেগুলো হবে অনেকটা কিউব লাইক স্ট্রাকচার। অর্থাৎ বেসমেন্ট মেমব্রেনের উপরে আমরা অনেকটা কিউব লাইক স্ট্রাকচার পাবো। ঠিক আছে? অনেকটা কিরকম পাবো? অনেকটা পাবো কিউব লাইক স্ট্রাকচার। তাহলে যে সেলগুলো আমরা পাবো সেগুলো হচ্ছে একটা কিউব, তাই না? ঘনক আকৃতির আমরা কোষ পাবো। তাহলে তখন যখন যে এপিথেলিয়াল টিস্যুর যে সেলগুলো এগুলো কিউব লাইক হবে, তখন সেই এপিথেলিয়ামটার নাম হয়ে যাবে কিউবয়েডাল এপিথেলিয়াম। কি হয়ে যাবে? কিউবয়েডাল এপিথেলিয়াম টিস্যু। ঠিক আছে? কি রকম স্ট্রাকচার? কিউব লাইক স্ট্রাকচার। বলতে পারলাম। এটা কি কাজ করে মেইনলি? এগুলো মেইনলি স্ট্রেংথ দিতে সাহায্য করে। ওকে? তাহলে আমরা স্ট্রেংথের জন্য পেয়ে গেলাম কি? কিউব লাইক স্ট্রাকচার অর্থাৎ কিউবয়েডাল এপিথেলিয়াম। এইবারে লাস্ট যেটা পড়ে রইলো সেটা হচ্ছে স্পেশাল সিক্রিশন। সিক্রিশনের জন্য কিন্তু অলরেডি একটা কলামনার এপিথেলিয়াম ছিল। তাহলে এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে স্পেশাল যদি কোনো সিক্রিশন করতে হয়, অর্থাৎ কিছু স্পেশাল হরমোনস করে যদি সিক্রিশন করতে হয়, যদি স্পেশাল কিছু এনজাইম সিক্রিশন করতে হয়, আমরা পড়েছিলাম আগে যে হরমোন সিক্রিশনের জন্য দরকার হচ্ছে এন্ডোক্রিন গ্ল্যান্ড, তাই না? গ্ল্যান্ড। আর এনজাইম সিক্রিশনের জন্য কিন্তু দরকার হচ্ছে এক্সোক্রিন গ্ল্যান্ড। তার মানে স্পেশাল সিক্রিশনের জন্য যেটা দরকার সেটা হচ্ছে গ্ল্যান্ড, তাই না? যেটা দরকার সেটা হচ্ছে গ্ল্যান্ড। অর্থাৎ কি রকম হবে? ধরো এটা হচ্ছে সেই বেসমেন্ট মেমব্রেনটা। এই বেসমেন্ট মেমব্রেনটা এই পার্টিকুলার জায়গাটাতে, এই পার্টিকুলার জায়গার যে বেসমেন্ট মেমব্রেনটা এবং সেলগুলো, এগুলো একটু মডিফাইড হয়ে ভেতরের দিকে ঢুকে গেল, এবং ওই যে এপিথেলিয়াল টিস্যুর যে কোষগুলো, ওগুলো
এরকম ভেতর দিকে বেন্ড হয়ে এখানে একটা দেখো মডিফাইড স্ট্রাকচার তৈরি করলো, তাই না? এই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে গ্ল্যান্ড সেল, তাই না? এই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে গ্ল্যান্ড সেল, তাই না? তাহলে এই এপিথেলিয়াল টিস্যুতে আমরা কি পাচ্ছি? আমরা গ্ল্যান্ড পাচ্ছি, তাই না? এই এপিথেলিয়াল টিস্যুতে আমরা গ্ল্যান্ড পাচ্ছি। তাই স্পেশাল সিক্রিশনের জন্য যে এপিথেলিয়াল টিস্যুটা দরকার পড়ে তাকে বলা হয় গ্ল্যান্ডুলার টিস্যু। কি বলা হয়? বলা হয় গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম টিস্যু। হলো। তাহলে এক্ষেত্রে যে গ্ল্যান্ড মানে এপিথেলিয়াল টিস্যুটা তোমরা দেখবে, এক্ষেত্রে সেই এপিথেলিয়াল টিস্যুটা কিন্তু কয়েকটা কোষ মডিফাইড হয়ে একটা গ্ল্যান্ড সেল বা গ্ল্যান্ড তৈরি করবে। তাহলে এপিথেলিয়াল টিস্যু প্লাস গ্ল্যান্ড ইকুয়াল টু হচ্ছে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম টিস্যু। বুঝতে পারলাম? তাহলে দেখো আমরা টোটাল কিন্তু ছটা আমরা টোটাল কিন্তু 6টা এপিথেলিয়াম টিস্যুর ভাগ করে ফেললাম। কি কি একটু রিমাইন্ড করে নিই। প্রথমে হচ্ছে নাম্বার 1, যেটা মেইনলি ফিল্ট্রেশনের জন্য আমরা তৈরি করলাম। নাম্বার 1 যেটা আমরা তৈরি করলাম ফিল্ট্রেশনের জন্য, সেটা হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, ইটি করলাম না, এপিথেলিয়াম টিস্যু। তাহলে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু আমরা পেলাম। কোথায় পেয়েছিলাম? আমরা ব্লাড ভেসেলের লাইনিং গুলোতে পেয়েছিলাম, আমরা যে ফুসফুসের যে অ্যালভিওলাই তার লাইনিং আমরা পেয়েছিলাম। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। আরেকটা আমরা কোথায় পেতে পারি? আরেকটা হচ্ছে এই যে আমাদের মাউথ, এই মাউথের লাইনিং গুলোতেও কিন্তু আমরা স্কোয়ামাস এপিথেলিয়াম পেয়ে থাকি। তাহলে সেটা হচ্ছে সিঙ্গেল লেয়ার অফ ফ্ল্যাট টিস্যু, মানে ফ্ল্যাট সেল। যে ফ্ল্যাট সেলগুলো কিন্তু বেসমেন্ট মেমব্রেনের উপর সেজে গিয়ে এই এপিথেলিয়াম টিস্যুটা তৈরি করছে। 2 নম্বর আমরা কি পেলাম? 2 নম্বরে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু। এখানে আমরা কি দেখলাম? এখানে একটা লাইনিং পাচ্ছি না আমরা স্কোয়ামাস এপিথেলিয়ামের, আমরা অনেক কটা লেয়ারিং পাচ্ছি, তাই না? আমরা মাল্টি লেয়ার পাচ্ছি। আমরা একটা মাল্টি লেয়ার স্কোয়ামাস এপিথেলিয়ামের আমরা লেয়ার পাচ্ছি, যেটা কোথায় থাকছে? যেটা আমাদের স্কিনে থাকছে, তাই না? তাই এই স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু কিন্তু আমরা মেইনলি কোথায় পাই? আমরা স্কিনে পাই। হলো, এটা একটা পেয়েছি। 3 নম্বর কি পেলাম? আমরা অ্যাবজর্পশন এবং সিক্রিশনের জন্য পিলার লাইক কিছু স্ট্রাকচার পেলাম বেসমেন্ট মেমব্রেনের উপরে। তাকে আমরা বলেছিলাম কি? তাকে আমরা বললাম কলামনার টিস্যু। তাকে আমরা বললাম কলামনার এপিথেলিয়াল টিস্যু। ঠিক আছে? তারপর কি দেখলাম? কলামনার এপিথেলিয়াম টিস্যুর গায়ে আমরা কিন্তু সিলিয়া যখন পাচ্ছি তখন তার নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন তার কাজ কি? তখন তার কাজ হচ্ছে ওই সিলিয়াগুলোর সাহায্যে কিছু নন মোটাইল কিছু সেল থাকবে আমাদের বডিতে, তাদেরকে ফরওয়ার্ড মুভমেন্টে সাহায্য করে। এরকম করে আস্তে 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 এই যে সিলিয়াগুলো যদি এরকম হয়, তাহলে এরকম করে নড়তে নড়তে কিন্তু তারা ওই নন মোটাইল কোষটাকে আস্তে আস্তে ফরওয়ার্ড মুভমেন্ট করতে সাহায্য করে। তাহলে তখন সেই সিলিয়াযুক্ত কলামনার টিস্যুটার নাম হয়ে যাচ্ছে কি? সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম টিস্যু। এটাকেই বলা হয় সিউডো স্ট্র্যাটিফাইড। এটাকেই বলা হয় সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াল টিস্যু, মনে রাখবেন। তাহলে সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াল টিস্যুকে কিন্তু বলা হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াল টিস্যু, মনে রাখবে এটা। বেশ, 5 নম্বর আমরা কি পেলাম? 5 নম্বর আমরা দেখলাম যখন স্ট্রেংথ দরকার, সেই স্ট্রেংথের জন্য কিছু কিউব লাইক স্ট্রাকচার আমরা পেলাম সেলের, তখন সেই এপিথেলিয়াল টিস্যুটাকে আমরা কি বলবো? তখন আমরা বলবো কিউবয়েডাল, কিউব লাইক স্ট্রাকচার। তখন সেটাকে আমরা বলছি কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যু। সেলগুলো কি রকম? সেলগুলো কিউব লাইক এবং কি করছে? এবং সেগুলো স্ট্রেংথ দিতে সাহায্য করছে, তাই না? বেশ, 6 নম্বর এবং লাস্ট আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যখন এপিথেলিয়াল টিস্যু আমরা পাচ্ছি, সেই এপিথেলিয়াল টিস্যু প্লাস গ্ল্যান্ড, তাই না, ইজ ইকুয়াল টু কি বলবো? বলবো গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল টিস্যু। তাহলে আমরা এই টোটাল 6 রকমের আমরা কি পেলাম? আমরা এপিথেলিয়াল টিস্যু পেলাম। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার যে তোমার এপিথেলিয়াল টিস্যু তার একটা মানে সামগ্রিক আলোচনা। তোমাদের 9 ক্লাসের জন্য যতটা পর্যাপ্ত আমি সেটুকুই করলাম, কিন্তু আরেকটা জিনিস আলোচনা না করলে ইনকমপ্লিট থেকে যাবে, সেটা হচ্ছে
যে টাইপ অফ গ্ল্যান্ড আমরা পাই, তাই না? বিশেষ করে যেগুলো মানে এক্সোক্রিন এন্ডোক্রিনের ধারণা তোমাদের আছে, কিন্তু এক্সোক্রিনেরই আমরা আরো তিনটে ভাগ দেখতে পাবো, সেটা হচ্ছে মেরোক্রিন, অ্যাপোক্রিন এবং হলোক্রিন। এই তিনটে গ্ল্যান্ডের ধারণা হচ্ছে গ্ল্যান্ড মেইনলি দু রকমের, একটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, একটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড। তোমরা জানো যে এন্ডোক্রিন বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড আমরা কাদেরকে বলি? যে সমস্ত গ্ল্যান্ডে কোন রকমের ডাক্ট থাকবে না, তাই না, এবং যারা মেইনলি হরমোন খরিত করে সেই সমস্ত মানে গ্ল্যান্ড গুলোকে বলা হয় এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এটা তোমরা জানো, ঠিক আছে? আর এক্সোক্রাইন গ্ল্যান্ডটাও তোমরা জানো, এক্ষেত্রে ডাক্ট থাকবে এবং এই যে গ্ল্যান্ড গুলো এগুলো মেইনলি এনজাইম খরিত করে, তাহলে সেই সমস্ত গ্ল্যান্ড গুলোকে বলা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড। এগুলো তোমরা জানো, কিন্তু এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এক্সোক্রাইন গ্ল্যান্ড, এই এক্সোক্রাইন গ্ল্যান্ডটা আমরা মেইনলি এখন তিনটে ভাগে ভাগ করব। কি কি? একটা হচ্ছে মেরোক্রাইন, একটা হচ্ছে হলোক্রাইন, একটা হচ্ছে অ্যাপোক্রাইন। দেখো কিরকম জিনিস। দেখো প্রথমে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মেরোক্রাইন গ্ল্যান্ড। প্রথমে যে গ্ল্যান্ডটা, সেই গ্ল্যান্ডটা হচ্ছে মেরোক্রাইন গ্ল্যান্ড। কিরকম? আমি কোষগুলোকে শুধু আঁকবো, ঠিক আছে? এই যে কোষগুলো, তাহলে যখন যে এক্সোক্রাইন গ্ল্যান্ডগুলোর সিক্রিশনের সময় সেলগুলোর কিন্তু কোনো রকমের ক্ষতি হবে না, কোনো রকমের একটুকু কোনো ক্ষতি হবে না, তখন সেই গ্ল্যান্ডটাকে বলা হচ্ছে মেরোক্রাইন গ্ল্যান্ড। অর্থাৎ এখান থেকে সিক্রিশনগুলো তৈরি হলো, সেগুলো আস্তে 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 অটোমেটিক্যালি কোষের বাইরে বেরিয়ে যাচ্ছে, কোষটার কিন্তু কোনো রকমের ক্ষতি হচ্ছে না, তাহলে সেলগুলো যেটা থাকছে সেটা কিন্তু ইনট্যাক্ট থাকে, তাই না? সেলগুলো কিন্তু এক্ষেত্রে ইনট্যাক্ট থাকবে, ওই সিক্রিশনটা বেরোনোর জন্য কিন্তু কোনো রকমের কোষটার কোনো ক্ষতি হবে না, সেই সমস্ত কোষগুলোকে বলা হবে মেরোক্রাইন গ্ল্যান্ড। তাহলে ঠিক আছে, এক্ষেত্রে সেলগুলো ইনট্যাক্ট থাকবে, কোনো ক্ষতি হবে না। এক্সাম্পল কি হতে পারে? এক্সাম্পল আমরা বলতে পারি সোয়েট গ্ল্যান্ড বা ঘর্মগ্রন্থি। আর কি বলতে পারি? আর আমরা বলতে পারি স্যালিভারি গ্ল্যান্ড, লালা গ্রন্থি। এগুলো কিন্তু হচ্ছে মেরোক্রাইন গ্ল্যান্ডের উদাহরণ, সোয়েট গ্ল্যান্ড বা ঘর্মগ্রন্থি এবং স্যালিভারি গ্ল্যান্ড বা লালা গ্রন্থি। তাহলে এই যে গ্রন্থিগুলো, এই গ্রন্থিগুলো যখন ক্ষরিত হয়, ওই মানে গ্রন্থির কোষগুলো কিন্তু কোনো রকমের ক্ষতি হয় না, ওগুলো ইনট্যাক্টই থাকে, তাই আমরা এটাকে বলছি মেরোক্রাইন গ্ল্যান্ড। এটা হচ্ছে এক নম্বর। দু নম্বর যেটা আমরা পাই সেটা হচ্ছে অ্যাপোক্রাইন গ্ল্যান্ড। তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো? এক্ষেত্রে আমরা কোষগুলো পাবো, তাই না? দেখো অ্যাপোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে আমরা একটা কথা পাচ্ছি, সেটা হচ্ছে অ্যাপেক্স, মানে হচ্ছে ওপরেরটা। অ্যাপেক্স মানে হচ্ছে ওপরে, তার মানে এক্ষেত্রে যখন সিক্রিশন গুলো খরিত হবে, সেই সিক্রিশন গুলো খরিত হওয়ার সাথে সাথে এই কোষটার ওপরের অংশটাও সাথে সাথে বেরিয়ে যাবে, ঠিক আছে? তার মানে যখন সিক্রিশনটা বেরোচ্ছে, ও কিন্তু কোষের যে ওপরের অংশটা সেটাকে নিয়েও বেরিয়ে যাচ্ছে, তাই না? তাহলে এক্ষেত্রে এই ধরনের গ্ল্যান্ডকে বলা হয় অ্যাপোক্রাইন গ্ল্যান্ড। তাহলে যখন কোষের সিক্রিশনটা হওয়ার সময় কোষের যে এপেক্স বা ওপরের অংশটুকু, সেটুকু কিন্তু বেরিয়ে যাচ্ছে বা সেটুকু কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোন অংশটুকু হচ্ছে? সেলের যে টপ পোরশনটা, সেই টপ পোরশনটা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে যখন সিক্রিশনটা হচ্ছে, তখন সেই গ্ল্যান্ডটাকে বলা হচ্ছে এপোক্রাইন গ্ল্যান্ড। কি করে মনে রাখবো? এপেক্স কথাটার মানে হচ্ছে এই যে এপো, অর্থাৎ এপেক্স কথাটার মানে কিন্তু উপরে। তাহলে সিক্রিশনটা যখন বের হচ্ছে, সেলের উপরের পার্টটা ক্ষতিগ্রস্ত হচ্ছে বা ওইটাকে নিয়েই বেরিয়ে যাচ্ছে, তখন সেই অংশটাকে, সেই গ্ল্যান্ডটাকে বলা হচ্ছে এপোক্রাইন গ্ল্যান্ড। কি গ্রন্থি? উদাহরণ কি হবে? উদাহরণ হচ্ছে আমাদের যেটা স্তন গ্রন্থি, সেটা হলো মামারি গ্ল্যান্ড। স্তন গ্রন্থি বা যেটাকে আমরা বলি মামারি গ্ল্যান্ড, যেটা হচ্ছে ম্যামেলদের প্রধান বৈশিষ্ট্য। আর লাস্ট যে টাইপের আমরা গ্ল্যান্ডটা পাবো সেটা হচ্ছে হলোক্রাইন গ্ল্যান্ড। সেটা হচ্ছে হলোক্রাইন গ্ল্যান্ড। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো কি জিনিস, কারণ এখানে ইনট্যাক্ট থাকছিল না, কিছুই হচ্ছিল না, এখানে উপরের পোরশনটা ক্ষতিগ্রস্ত হলো আর এখানে টোটাল সেলটাই ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ এক্ষেত্রে কি হবে? যখন সেলটা সিক্রিশন যখন বেরোনোর টাইম হবে, তখন গোটা কোষটাই বিদারিত হয়ে ওই সিক্রিশনটা বেরিয়ে গেল
এবারে এই জায়গাটাতে কি হবে, এই জায়গাটায় পার্শ্ববর্তী যে কোষগুলো থাকবে সেই কোষগুলো যখন সেল ডিভিশন হবে তখন এইখানে আরেকটা কোষের উৎপত্তি হবে, অর্থাৎ পার্শ্ববর্তী কোষের কোষ বিভাজনের দরুন ওই ফাঁকা জায়গাটাতে আরেকটা কোষের উৎপত্তি হবে। ঠিক আছে, তাহলে সেই গ্ল্যান্ডটাকে বলা হবে হলোক্রাইন গ্ল্যান্ড। অর্থাৎ এক্ষেত্রে কোষের যখন সিক্রিশন হচ্ছে তখন কিন্তু গোটা কোষটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে বা গোটা কোষটাই বিদারিত হয়ে সিক্রিশনটা বেরিয়ে আসছে, নষ্ট হয়ে যাচ্ছে গোটা সেলটাই। এবং পরবর্তী ক্ষেত্রে পার্শ্ববর্তী যে এই যে বিদারিত হওয়ার পরে যে পার্শ্ববর্তী কোষগুলো থাকবে সেই পার্শ্ববর্তী কোষগুলোর কোষ বিভাজনের দরুন ওই ফাঁকা জায়গাটা আবার ভরাট হয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের গ্ল্যান্ডকে বলা হচ্ছে হলোক্রাইন গ্ল্যান্ড। হলোক্রাইন গ্ল্যান্ড উদাহরণ কি হবে, উদাহরণ দুটো হবে। একটা হচ্ছে তোমরা জানো আমাদের ত্বকের যে তেলতেলে ভাবটা, যে চকচকে ভাবটা, এটা কিন্তু সোয়েট গ্ল্যান্ডের জন্য আসে না, ওটার জন্য একটা বিশেষ ধরনের গ্রন্থি থাকে আমাদের ত্বকে যাকে বলা হয় সিবাসিয়াস গ্ল্যান্ড, বা যেখান থেকে কি নির্গত হয়, যেখান থেকে সিবাম নির্গত হয়। তাহলে সেই সিবাসিয়াস গ্ল্যান্ড কিন্তু হচ্ছে হলোক্রাইন গ্ল্যান্ডের উদাহরণ। তারপর আরেকটা কি, আরেকটা হচ্ছে আমাদের চোখে এক ধরনের গ্ল্যান্ড থাকে যেটাকে বলা হয় মিবোমিয়ান গ্ল্যান্ড। সেই মিবোমিয়ান গ্ল্যান্ড কিন্তু হচ্ছে হলোক্রাইন গ্ল্যান্ডের উদাহরণ, যার জন্য আমাদের পিটুইটারি তৈরি হয়, তাই না? সেই মিবোমিয়ান গ্ল্যান্ডটাও কিন্তু হলোক্রাইন গ্ল্যান্ডের একটা উদাহরণ। তাহলে এটা ছিল তোমাদের ওভারঅল যে এক্সোক্রাইন গ্ল্যান্ডের 9 এর জন্য তোমাদের যে তিনটে জিনিস জানার দরকার সেটা আমি জানিয়ে দিলাম। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন আমরা এক্সোক্রাইন গ্ল্যান্ডটা ডিটেলে পড়বো, তখন আরো উঁচু ক্লাসে গিয়ে, তখন দেখবো এগুলো কিন্তু আরো বিভিন্ন রকমের হয়। সিম্পল একটা টিউব লাইক হয়, আরো বিভিন্ন রকমের কম্পাউন্ড স্ট্রাকচার আমরা পাবো, সেখানে ব্রাঞ্চ হবে, কোনো ব্রাঞ্চ হচ্ছে না, তাহলে কোনো কয়েলড হচ্ছে, তাহলে এগুলো আমরা পরে গিয়ে পড়বো। কিন্তু 9 এর জন্য আমাদের যে তিনটে দরকার সেটা হচ্ছে মেরোক্রাইন, অ্যাপোক্রাইন এবং হলোক্রাইন। একটার ক্ষেত্রে কোনো রকমের সেলটা ক্ষতি হচ্ছে না, একটার ক্ষেত্রে সেলের উপরিভাগটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর একটা গোটা সেলটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে এই ভিত্তিতে কিন্তু আমরা গ্ল্যান্ডকে এই 3 ভাগে ভাগ করলাম। ওকে, তাহলে এই ছিল আজকে তোমাদের এপিথেলিয়াল টিস্যুর ক্লাস। এর পরের দিন আমরা কানেকটিভ টিস্যুটা ধরবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ, এটা ছিল তোমাদের আজকে ক্লাস।